উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে চিন্তায় আছো? তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগে তোমরা যে কয়েকটি 8 নম্বরের প্রশ্ন দেখবে, এর বাইরে আর তোমার প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমার পড়া আছে কি না বা তোমার পরীক্ষার প্রস্তুতি কত দূর সেটা জানতে বারবার বলছি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখে নাও। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ একের দাগে তোমাদের মোট 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 24 নম্বর, তোমরা প্রত্যেকে জানো। তো দেখে নাও 1.1-এর দাগে প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম হলো। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ জাপান। 1.2 পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়। তো এর উত্তর হয়ে যাবে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে, অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। এরপর দেখে নেব 1.3 জন নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো। উত্তর খয়ের দাগের অপশনটি হস্তক্ষেপ না করা। 1.4 বর্তমান সার্কের সদস্য সংখ্যা হলো। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ 8টি। 1.5 ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল। তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1999 সালে। এরপরে দেখে নেব 1.6-এর দাগে ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার ছিলেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার ছিলেন ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ জওহরলাল নেহেরু। 1.7 জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। তো এর উত্তর হয়ে যাবে 1945-এর 24শে অক্টোবর, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। 1.8 সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো। তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ সাধারণ সভা। 1.9 আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতিরা নিযুক্ত হন। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ 9 বছরের জন্য। এরপর দেখেন 1.10 সাধারণ সভাকে বিশ্ববিকালের কণ্ঠস্বর বলেছেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ অস্টিন। 1.11 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসরণ করা হয়নি। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে। 1.12 অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ শাসন বিভাগের। 1.13 নাম সর্বস্ব প্রধান রাষ্ট্রপ্রধান থাকেন। তো নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন, এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ সংসদীয় ব্যবস্থায়। এরপর দেখে নেব 1.14-এর দাগে বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা হলো। উত্তর গয়ের দাগের অপশনটি, অর্থাৎ সাধারণ সভা। 1.15 ভারতের আইনসভার কক্ষ রয়েছে। উত্তর খয়ের দাগের অপশনটি 2টি। 1.16-এর দাগে আমলাতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্থায়িত্ব। 1.17-এর দাগে ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন। তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ প্রধানমন্ত্রী। 1.18 শাসন বিভাগের মূল এলাকা হলো, মূল কাজ হলো। শাসন বিভাগের মূল কাজ হলো। উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ নীতি নির্ধারণ। 1.19 জিরো আওয়ারের সময়সীমা হলো 1 ঘন্টা। কয়ের দাগের অপশনটি উত্তর। 1.20 সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয়। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে 1.20-এর দাগে সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয়। উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ আমলা। তো এখানে একটু টাইপিং মিসের কারণে এটা 1.20 হতো, ভুল করে 2.20 হয়ে গেছে। তো তোমরা এটা দেখে নেবে। 1.21-এর দাগের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ প্রধান। 1.22-এর দাগে পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে।
2.23-এর দাগে এটা 1.23 কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা, এর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ 144টি। 1.24-এর দাগে গ্রাম সভার বার্ষিক অধিবেশন বসে, তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ ডিসেম্বরে। তো বন্ধুরা, আমি একের দাগে যে 24টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এখানকার প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা কেউ ভেবো না যে এই 24টা এমসিকিউ প্রশ্ন পড়ে গেলে 24টাই কমন পাবে। আমি কিন্তু তোমাদের এটা একবারও বলছি না, কেননা এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তবে যে তোমরা 24টা কমন পাবে এই ধারণা নিয়ে কিন্তু একদম ভিডিওটা দেখবে না। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে প্রায় প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও, তাদের উদ্দেশ্যে বলে রাখছি, আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে ইতিমধ্যে এমসিকিউ প্রশ্নের দুটো ভিডিও বানিয়ে রেখেছি। দুটো ভিডিও মিলিয়ে প্রায় 150টি প্রশ্ন ভালোভাবে তুমি যদি দেখে যেতে পারো রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে এমসিকিউ প্রশ্ন হিসেবে, তাহলে তুমি ওই 150টা প্রশ্নের মধ্যে প্রায় প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নেই কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে, তোমরা ডেসক্রিপশন বক্সে এমসিকিউ প্রশ্নের দুটো ভিডিওর লিঙ্ক পাবে। তো বারবার বলা হচ্ছে, ওই দুটো ভিডিও মিলিয়ে প্রথমের ভিডিওতে 75টি এমসিকিউ আছে এবং তারপরের ভিডিওতে 75টি এমসিকিউ প্রশ্নের নিয়ে আমি আলোচনা করেছি। তো দুটো ভিডিও মিলিয়ে টোটাল যদি প্রায় 150টার মতো প্রশ্ন ভালোভাবে দেখে যেতে পারো, তাহলে তোমার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আমার মতে কোনো অসুবিধা হবে না। শেষ মুহূর্তে কিন্তু 150টা প্রশ্ন তোমাদেরকে ভালোভাবে দেখে যেতেই হবে। তাই বারবার বলছি, ভিডিওটি তোমরা যারা দেখোনি এমসিকিউ প্রশ্নের, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দুটো ভিডিও ভালোভাবে দেখে নেবে। এরপরে দেখে নেব 2-এর দাগের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো কি বলা হয়েছে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও। তো প্রত্যেকে জানো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2-এর দাগে তোমাদের 16টি এসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর। তো 2.1-এর দাগে আছে, দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের একটি পার্থক্য লেখো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে যাবে। এর সাথে অথবা দিয়ে আছে, পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন। 2.2, জোর নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত। এর সাথে অথবা দিয়ে মনোরনীতি কি। 2.3, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল। এর সাথে অথবা দিয়ে ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়। 2.4, ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কী। 2.5, ভেটো প্রয়োগকারী দুটি দেশের নাম লেখো। 2.6, সার্কের শেষ সদস্য রাষ্ট্রের নাম কি। 2.7, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে। 2.8, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়। এর সাথে অথবা দিয়ে জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন। 2.9, সাধারণ সভায় বার্ষিক অধিবেশন কবে বসে। 2.10, ইউএনইএসসিও এর পুরো কথাটি কি। 2.11, দ্বৈত ভেটো বলতে কী বোঝো। 2.12-এর দাগে, সাধারণ সভায় প্রতিটি রাষ্ট্র ভোট দিতে পারে কয়টি। এর সাথে অথবা দিয়ে সাধারণ সভাকে বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর বলেছেন কে। 2.13-এর দাগে, ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন। 2.14, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে। এর সাথে অথবা দিয়ে অঙ্গরাজ্যের প্রকৃত শাসক কে। 2.15, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে। 2.16, গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন। তো বন্ধুরা, এখানে যে 16টা এসএকিউ প্রশ্ন বলা হলো, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ শুধুমাত্র এই 16টা এসএকিউ প্রশ্ন পড়ে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে যেও না, কেননা প্রশ্নপত্র আমি তৈরি করব না। তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এসএকিউ প্রশ্ন নিয়ে চিন্তায় আছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি ইতিমধ্যে এমসিকিউ প্রশ্নের মতো রাষ্ট্রবিজ্ঞানের এসিকিউ প্রশ্নেরও দুটো আলাদা ভিডিও বানিয়ে রেখেছি। দুটো ভিডিও মিলিয়ে প্রায় 120টার মতো এসিকিউ প্রশ্ন হবে। তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে ওই 120টা এমসিকিউ প্রশ্ন শেষ মুহূর্তে ভালোভাবে পড়ে যেতে পারো, এর বাইরে আর প্রশ্ন হবে না। ওই দুটো ভিডিওর মধ্যে তুমি প্রায় 120টা এসিকিউ প্রশ্ন পাবে। ওই প্রশ্নগুলোর মধ্যে তুমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে প্রায় প্রত্যেকটি এসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। তাই তোমরা যারা সারা বছর রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে কোনো এসিকিউ প্রশ্ন পড়তে পারোনি আর শেষ মুহূর্তে চিন্তায় আছো, তাদের উদ্দেশ্যে বলে রাখছি, তোমরা ডেসক্রিপশন বক্সের প্রথম দুটো ভিডিওতে দুটো এমসিকিউ প্রশ্নের ভিডিও পাবে এবং তার নিচের দুটো ভিডিওতে এসিকিউ প্রশ্নের ভিডিও পাবে। তো ওই দুটো ভিডিও মিলিয়ে টোটাল 120টার মতো এসিকিউ প্রশ্ন হবে। ওই প্রশ্নগুলোর মধ্যেই কমন পাবে। তাই তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, বারবার বলছি,
ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কে ক্লিক করে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলির দেখে নিও। আমি আশা রাখছি সেই প্রশ্নগুলোর মধ্যে তুমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রায় প্রত্যেকটি এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। আর এখন আমি তোমাদের জন্য 3-এর দাগে যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলবো, এর বাইরে আর তোমার প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। এখন আমি তোমাদের 3-এর দাগে যে কয়েকটা প্রশ্ন বলবো, তাই বারবার বলা হচ্ছে 3-এর দাগের প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন এখন তোমার যদি কোনো প্রশ্ন পড়া না থাকে এখনও সময় আছে, ভালোভাবে পড়ে যাও, তোমার পরীক্ষা কিন্তু ভালো হতে বাধ্য। তাই বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেল খুব শীঘ্রই কিন্তু 100-এর গণ্ডি অতিক্রম করতে চলেছে। এই মুহূর্তে তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন। তাই অবশ্যই তোমরা যারা ভিডিওগুলি রেগুলার দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে বারবার বলছি তোমরা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। তো চলো দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলি। তো দেখে নাও 3-এর দাগের অতি গুরুত্বপূর্ণ 8 নম্বরের বড় প্রশ্নগুলি। কি বলা হয়েছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে, টোটাল 40 নম্বর। তো দেখে নাও ক-এর দাগে তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে, তোমরা গিয়ে উত্তর লিখবে এই ধরনের একটা প্রশ্ন। তাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তোমরা এই প্রশ্নটা পড়ে যাও প্রথম অধ্যায় থেকে। এরপরে একটা আর এক্সট্রা প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। তো প্রথম অধ্যায় থেকে তুমি কিন্তু যদি এই দুটো প্রশ্ন পড়ে যেতে পারো, তো এই দুটো প্রশ্নের মধ্যে তুমি কিন্তু দুটো প্রশ্নই কমন পেয়ে যাবে। এটা আমি তোমাদের একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি। বারবার বলছি, এই দুটো প্রশ্নই পরীক্ষায় থাকবে, তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা যারা প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র একটাই প্রশ্ন পড়ে যেতে চাও, তোমাদের দুটো প্রশ্ন এখন পড়ার সময় নেই। যারা সারা বছর পড়োনি তাদের উদ্দেশ্যে বলছি, তারা একটা প্রশ্ন পড়ে যাবে, সেটা হলো বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। যারা সারা বছর পড়োনি তারা এই একটাই প্রশ্ন পড়ে যাবে। আর যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট, তার প্রথম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়ে গেলে তোমাদের আর ভয়ের কোনো কারণ নেই, তুমি দুটো প্রশ্নই কমন পেয়ে যাবে। একটা প্রশ্নের উত্তর করতে হবে, তোমাদেরকে আমি বারবার বলছি। এরপরে দেখে নেব খ-এর দাগে, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এটা তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন, খুবই গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে, কোনোভাবেই কিন্তু বাদ দেওয়া যাবে না। এরপরে অথবা দিয়ে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। তো বন্ধুরা, তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করার আগে বারবার বললাম, খ-এর দাগে তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন থাকবে। আর পঞ্চম অধ্যায় কিন্তু কোনো প্রশ্নতে অথবা থাকে না, বারবার বলছি। তাই এর বাইরে তুমি একটা আরও প্রশ্ন পড়ে রাখবে, সেটা কিন্তু আমি দেইনি, সেটা হলো কার্ল মার্ক্সের রাষ্ট্রতত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, টেস্ট বারে বারবার দেখা যাচ্ছে। তো পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে 3টা প্রশ্ন বললাম, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা, এই দুটো প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর 3 নম্বরে তোমাদেরকে একটা প্রশ্ন আরও দেখে যেতে হবে, সেটা হলো কার্ল মার্ক্সের রাষ্ট্রতত্ত্বটি আলোচনা করো। এই 3টি প্রশ্ন তোমার যদি পঞ্চম অধ্যায় থেকে পড়া থাকে, তুমি 100% একটা প্রশ্ন পড়ে যাবে। অনেক টিচার তোমাদেরকে পঞ্চম অধ্যায় থেকে একটাই প্রশ্ন পড়ে যেতে বলবে, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব, উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে একবারই আসে, তাই কোনো রকমের রিস্ক নেবে না। পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে, কোনো অথবা থাকবে না। তাই পঞ্চম অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে তোমরা এই 3টি প্রশ্ন পড়ে যাও। এরপরে গ-এর দাগে, গ-এর দাগে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। ষষ্ঠ অধ্যায় থেকে আমি তোমাদের এবছর দুটো প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো। 1 নম্বরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এই প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিগত বছরেও এই প্রশ্নটি আসার চান্স ছিল পরীক্ষায় প্রবল, কিন্তু আসেনি। সেই থেকেই বলা যেতে পারে এই প্রশ্নটি তুমি এবছর 100% কমন পাবে ষষ্ঠ অধ্যায় থেকে, তাই ভালোভাবে পড়ে যাবে। এছাড়া অথবা দিয়ে আরেকটা প্রশ্ন, এক কক্ষ অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তুমি যদি দ্বিকক্ষটা ভালোভাবে পড়ে রাখো তাহলে এক কক্ষের পক্ষেটাও হয়ে যাবে। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি। দ্বিকক্ষটা পড়ে রাখলে এক কক্ষটারও উত্তর করা হয়ে যাবে। যেটা দ্বিকক্ষের বিপরীতে লিখবে সেটা এক কক্ষের পক্ষে, আর যেটা হচ্ছে দ্বিপক্ষের পক্ষে সেটা হচ্ছে এক কক্ষের বিপক্ষে। তাই এভাবে কিন্তু উত্তরটা করা হয়ে যাবে। তাই ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়ে রাখলে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে। তাই বন্ধুরা, বারবার বলছি, সারা ইউটিউবে
আমি একমাত্র তোমাদেরকে এমনভাবে প্রশ্নপত্রের আকারে সাজেশন আগে দিয়ে এসেছি, এর বাইরে আর কোনো প্রশ্ন যাবে না। তাই তোমরা কোথায় ট্রাস্ট রেখে এই প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই বন্ধুরা, এই ভিডিওগুলির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না, বারবার বলছি। কেননা শেষ মুহূর্তে এই চ্যানেল থেকে এখন যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটা ভালোভাবে ফলো করে যেতে পারো, তোমার পরীক্ষা ভালো হবেই। এরপরে দেখে নেব ঘয়ের দাগে। তো ঘয়ের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখে নাও। ঘয়ের দাগে তোমাদের সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। তো এবছরে সপ্তম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। সপ্তম অধ্যায় থেকে এই প্রশ্নটা তোমরা 100% এবছর কমন পাবে। তুমি যদি একটাই পড়ে যাও একটাই কমন। কিন্তু প্রত্যেকের জীবনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু একবারেই আসে, তাই কোনো রকমের রিস্ক নেওয়া ঠিক হবে না। এখান থেকে আরও একটা প্রশ্ন পড়ে রাখবে, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্নই পরীক্ষায় দেওয়া থাকবে। তুমি একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে, বারবার বলে দিচ্ছি আমি তোমাদের। সেজন্যই বলছি ইউটিউবে কেউ এমনভাবে তোমাদেরকে বলে দেবে না। সপ্তম অধ্যায় থেকে এই দুটো প্রশ্নই থাকবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা যারা সারা বছর কোনো প্রশ্নই পড়তে পারোনি তারা সপ্তম অধ্যায় থেকে একটাই প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়ে যাও, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করব। এই প্রশ্নটা পড়ে গেলে একটাই কমন পাবে। তাই বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেল এখন কিন্তু 99K সাবস্ক্রাইবারে আছে, আর 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে 100K কমপ্লিট হবে। তাই এই মুহূর্তে তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন। বারবার বলছি, তোমরা যারা ভিডিওগুলি রেগুলার দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তাদের উদ্দেশ্যে বারবার বলা হচ্ছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে উঁয়ের দাগে তোমাদের থাকবে অষ্টম অধ্যায়ের প্রশ্ন। তো অষ্টম অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে তোমরা ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতির সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কোনোভাবে বাদ দেবে না। এছাড়া অথবা দিয়ে ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও দেওয়া থাকতে পারে, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। প্রশ্নটা যেভাবে দেওয়া থাক উত্তর কিন্তু একই হবে। তো এই প্রশ্নটা ভালোভাবে পড়ে যাবে, এই দুটো প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে। এরপরে নবম অধ্যায়। তো নবম অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো অঙ্গরাজ্যে হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা যদি একটাই পড়ে যাও একটাই কমন পাবে এই ধরনের। এছাড়া একটা আরও পড়ে রাখবে, সেটা হলো অথবা দিয়ে ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে, ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের 3-এর দাগে যে কয়েকটা প্রশ্ন বললাম, আমি আশা রাখছি প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলি থেকেই কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, বারবার বলা হচ্ছে এই ভিডিওগুলির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। এবং তোমরা যারা এই প্রত্যেকটি আজকের এই ভিডিওটিতে যে কয়েকটা বড় প্রশ্ন বলা হলো প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ PDF ফাইল চাও, তাদের উদ্দেশ্যে বলে রাখছি তোমরা যারা সারা বছর টিউশন পড়েছো তোমাদের জন্য কিন্তু PDF ফাইল কালেক্ট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর চাও, সারা বছর টিউশন পড়তে পারোনি, তাদের উদ্দেশ্যে বলে রাখছি তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 45 টাকার বিনিময়ে 45 টাকার তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। 45 টাকা পেমেন্টের সাথে সাথে তুমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের PDF ফাইলটা পেয়ে যাবে, যেখানে আজকের এই প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। তার সাথে তোমরা কিন্তু 200টা MCQ প্রশ্ন এবং 120টার মতো SAQ প্রশ্নের PDF ফাইলটি পেয়ে যাবে। আর শেষ মুহূর্তে তুমি যদি এই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই বন্ধুরা, বারবার বলা হচ্ছে তোমরা যারা সারা বছরও পারিবারিক সমস্যার কারণে টিউশন পড়তে পারোনি, তোমরা শেষ মুহূর্তে এই PDF ফাইলটি মাত্র 45 টাকা বা 50 টাকার বিনিময়ে কালেক্ট করো, তোমরা কিন্তু পরীক্ষায় লাভবান হবেই। তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা এই PDF ফাইলটি নিতে চাও, তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে বারবার বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।